আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুপালস। সাথে আছি আমি মোহাম্মদ সাইদুল কবির। কি অবস্থা সবার? হোপফুলি সবাই ভালো আছো। আজকে আমরা স্টার্ট করব তোমাদের নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের চ্যাপ্টার 9 ত্রিকোণমিতি অধ্যায়টি। এই চ্যাপ্টারটি কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তোমাদের স্কুল এক্সাম থেকে শুরু করে বোর্ড এক্সাম পর্যন্ত প্রত্যেকটা এক্সামের কিন্তু সিকিউ এমসিকিউ উভয়টার জন্য মারাত্মক ধরনের ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার আর কি। ঠিক আছে, ইতিপূর্বে তোমাদের ত্রিকোণমিতির ব্যাপারে তেমন একটা আইডিয়া ছিল না ক্লাস 9-এর পূর্বে, কিন্তু এখন থেকে তোমাদের এই ত্রিকোণমিতির সাথে দীর্ঘ একটা পথ চলা আছে। শুরুতেই এই এসএসসি পর্যায়ে তোমাদের জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ উভয় সাবজেক্টই কিন্তু তোমার এই ত্রিকোণমিতি আছে। পরবর্তীতে তোমরা যখন এসএসসিতে যাবা তখনও কিন্তু তোমার ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট উভয়টাই কিন্তু তোমার এই ত্রিকোণমিতিটা আছে। পাশাপাশি তোমার এই যে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এইখানে কিন্তু এই ত্রিকোণমিতিটা মারাত্মকভাবে কিন্তু জড়িয়ে আছে আর কি। ঠিক আছে, তাহলে আমরা সব কিছু শুরুতে আমরা কি করব, এই চ্যাপ্টারটি একদম ফুল বেসিক থেকে শুরু করব, যাতে তোমরা বুঝতে পারো একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের ইচ অ্যান্ড এভরি পার্ট, ইচ অ্যান্ড এভরি টাইপসের আমরা ম্যাথ কভার করব। সাথে থাকবে উদাহরণ এবং অনুশীলনীর প্রত্যেকটি ম্যাথের সমন্বয়। ঠিক আছে, ওকে। তাহলে শুরুতে আমরা আলোচনা করব 9.1-এর থিওরি এবং ফর্মুলা পার্টটা। ঠিক আছে, এর আগে আমরা এমসিকিউর জন্য এই ত্রিকোণমিতির হিস্ট্রিটা একটু সামান্য করে জেনে নিই। এই ত্রিকোণমিতি শব্দটির ইংরেজি হচ্ছে ট্রাইগোনমেট্রি। ঠিক আছে, এই ট্রাইগোনমেট্রি, ট্রাইগোনমেট্রি এই শব্দটি এসেছে তোমার গ্রিক শব্দ থেকে উৎপত্তি। ওকে, ট্রাইগোনমেট্রি শব্দটি গ্রিক শব্দ থেকে উৎপত্তি। এখন তোমার জানতে হবে এই ট্রাইগোনমেট্রি শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি কি পাবো। শুরুতে পাবো হচ্ছে ট্রাই, এরপর পাবো হচ্ছে গন, এরপর হচ্ছে তোমার ম্যাট্রন। এই তিনটা গ্রিক শব্দ থেকে ট্রাইগোনমেট্রি শব্দটি এসেছে। ট্রাই অর্থ হচ্ছে গ্রিক ভাষায় 3, গণ অর্থ হচ্ছে ধার, যেটাকে আমরা কি বলি, বাহু বলি আর কি। ঠিক আছে, ওকে। ম্যাট্রন অর্থ হচ্ছে পরিমাপ। এখন কথা হচ্ছে তোমার এই যে ট্রাইগোনমেট্রি, 3 ধার পরিমাপ, এই যে এগুলো কিন্তু তোমার এমসিকিউর জন্য একটু আমাদের মনে রাখতে হবে। ট্রাই অর্থ 3, গণ অর্থ ধার বা বাহু, ম্যাট্রন অর্থ পরিমাপ। ঠিক আছে, এইখানে এই যে 3, এই যে তোমার 3, এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি, এই যে 3, এটা থেকে আমরা বুঝতে পারছি ত্রিকোণমিতিতে আমরা কি নিয়ে আলোচনা করব। ত্রিভুজ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখন এই ত্রিভুজটা কোন ধরনের হবে, আমরা যেই ত্রিভুজটা আলোচনা করব ওই ত্রিভুজটা হবে তোমার সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, আমরা ত্রিকোণমিতিতে পুরোটাই জোড়া থাকবে ত্রিভুজ নিয়ে আলোচনা। এই ত্রিভুজটা হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজ। ওকে, এই যে এখন তাহলে আমরা এখন সমকোণী ত্রিভুজের আলোচনা শুরু করব।
শুরুতে আমাদের জানতে হবে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ। এর জন্য আমরা শুরুতে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেলব। এই যে সমকোণী ত্রিভুজ, পি ও এন নামকরণ করে ফেললাম। এখন আমরা জানবো এই বাহুগুলোর নাম আর কি। ঠিক আছে, শুরুতেই হচ্ছে অতিভুজ। অতিভুজ, অতিভুজের ইংরেজি হচ্ছে তোমার হাইপোটেনিউস। হাইপোটেনিউস। তাহলে আমরা মনে রাখবো অতিভুজের ইংরেজি হচ্ছে হাইপোটেনিউস। ওকে, অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে তোমার সমকোণের সরাসরি বিপরীত বাহু। অতিভুজ হচ্ছে তোমার সমকোণের সরাসরি বিপরীত বাহু। সমকোণের বিপরীত বাহু। ওকে, তাহলে আমরা এখানে সমকোণের বিপরীত বাহু কোনটা? এই যে এটা, সমকোণের বিপরীত বাহু এই চিত্রানুসারে। তাহলে আমরা কি বলতে পারি অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে তোমার ওপি। ঠিক আছে, ওপি হচ্ছে অতিভুজ। এরপর আমরা জানবো এখন বিপরীত বাহু। বিপরীত এর ইংরেজি হচ্ছে তোমার অপোজিট সাইড। ওকে, বিপরীত বাহু কাকে বলে? এই যে আমরা কিন্তু এখানে একটা এই সমকোণী ত্রিভুজে কিন্তু আমরা একটা কি নিয়েছি? আমরা একটি প্রদত্ত কোণ নিয়েছি যার নাম দিয়েছি থিটা। ঠিক আছে, এটাকে আমরা বলছি প্রদত্ত কোণ। এই প্রদত্ত কোণের সরাসরি বিপরীত বাহু। ঠিক আছে, ওকে, প্রদত্ত কোণের বিপরীত বাহু। এই যে প্রদত্ত কোণ হচ্ছে এখানে থিটা দেওয়া আছে, এই থিটা কোণের সাপেক্ষে হচ্ছে বিপরীত বাহু কোনটা? এই যে পিএন। ঠিক আছে, এই পিএনটাই হচ্ছে তোমার কি? এই পিএনটাই হচ্ছে তোমার এই ত্রিভুজের বিপরীত বাহু থিটা কোণের সাপেক্ষে পিএন। আমরা এখানে পাশে রেড কালার দিয়ে লিখে দিচ্ছি পিএন। এখন এরপর আমরা জানব সন্নিহিত বাহু। অ্যাডজাসেন্ট সাইড। ওকে, এই অ্যাডজাসেন্ট সাইড বা সন্নিহিত বাহু এটা কোনটা? এটার জন্য আমাদের জানতে হবে প্রদত্ত কোণ। এই যে প্রদত্ত কোণ এবং সমকোণ, প্রদত্ত কোণ এবং সমকোণের মধ্যবর্তী সংযোগকারী বাহু। প্রদত্ত কোণ ও সমকোণের মধ্যবর্তী সংযোগকারী বাহু আমরা লিখে ফেলি। এটাই হচ্ছে কি? সন্নিহিত বাহু বা অ্যাডজাসেন্ট সাইড। প্রদত্ত কোণ ও সমকোণের
প্রদত্ত কোণ ও সমকোণের মধ্যবর্তী সংযোগকারী মধ্যবর্তী বাহু। ঠিক আছে, তার মানে এখানে তোমার কি, এই যে সংযোগকারী বাহু কোনটা, এখানে সংযোগকারী বাহু হচ্ছে তোমার ON, এটাই হচ্ছে তোমার এই ত্রিভুজের জন্য সন্নিহিত বাহু। এখন আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, অতিভুজের ভিন্ন কোনো নাম নেই, অতিভুজ অতিভুজও, কিন্তু যাহাই বিপরীত বাহু তাহাই লম্ব। যাহাই বিপরীত বাহু তাহাই লম্ব, অর্থাৎ বিপরীত বাহুর অপর নাম লম্ব, লম্বের বিপরীত নাম লম্বের অপর নাম বিপরীত বাহু। ঠিক আছে, এখন সন্নিহিত বাহু। যাহাই সন্নিহিত বাহু তাহাই ভূমি। সন্নিহিত বাহু হচ্ছে কি, যাহাই সন্নিহিত বাহু তাহাই ওই ত্রিভুজের ভূমি। আমরা সরাসরি কি বলি, একটি সমকোণী ত্রিভুজের ভূমি লম্ব অতিভুজ, এইভাবে বলি। এখন আমরা আরেকটা নতুন জিনিস শিখলাম, যেটাকে আমরা ভূমি বলি তাকে আবার সন্নিহিত বাহু বলে, যাকে আমরা লম্ব বলি তার অপর নাম বিপরীত বাহু। হ্যাঁ, আরেকটা হচ্ছে অতিভুজ। ওকে, এরপর আমরা জানবো ত্রিভুজের সদৃশ ও সদৃশতা। ঠিক আছে, এখন আমরা জানবো তোমার ত্রিভুজের সদৃশ ও সদৃশতা। সদৃশ ও সদৃশতা। ওকে, এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা ত্রিভুজের সদৃশ ও সদৃশতা এই বিষয়টি আমরা এই জায়গায় আলোচনা করছি। শুরুতে আমরা দুটি ত্রিভুজ নিচ্ছি আমরা। এই যে একটা ত্রিভুজ, ওই কিন্তু হচ্ছে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এই যে আরেকটা নিলাম বড় থেকে, সরি আমি ফ্রি হ্যান্ড আঁকছি বলে একটু হালকা চিত্রটা একটু এদিক ওদিক হইতে পারে। ওকে, এই যে একটা আমরা সমকোণী ত্রিভুজ নিলাম দুইটা, একটা হচ্ছে তোমার ছোট আর একটা হচ্ছে বড়। হ্যাঁ, কিন্তু উভয়ের কোণগুলো কিন্তু কি, এটা হচ্ছে একটা কোণ 30 আর একটা হচ্ছে তোমার অপর কোণ কত হবে 60 ডিগ্রি। এটা হচ্ছে তোমার ধরে নিলাম এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা অবভিয়াসলি কত হবে 90 থেকে 30 গেলে 60 ডিগ্রি। ঠিক আছে, তার মানে আমরা এই যে একটা কোণ হচ্ছে সমকোণ, উভয়ের পরস্পর একটা কোণ সমকোণ, আর একটা হচ্ছে 30 ডিগ্রি আর একটা হচ্ছে কি 60 ডিগ্রি। আমি নামকরণটা করে ফেলি, এ বি সি ডি ই এফ। এখন আমরা লিখব তোমার ত্রিভুজ
ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ এর মধ্যে, ঠিক আছে। ওকে, দেখো এই যে আমরা এখানে সদৃশ এবং সদৃশতা, এই জিনিসটা কি? সদৃশ হচ্ছে আসলে কি, দেখতে একই, দেখতে একই, ঠিক আছে। সদৃশ মানে কি বললাম? দেখতে সেম। সদৃশ মানে এক কথায় সেম, হ্যাঁ, দেখতে সেম। এখন এই ত্রিভুজটা কিন্তু আমরা এমনিতে চোখের দেখায় বলতে পারি, যেহেতু একটা 30 আর একটা 90 আর একটা 60 ডিগ্রি, হ্যাঁ, উভয় উভয় ত্রিভুজের কোণগুলো যেহেতু সমান, তাহলে এটা দেখতে একই। এটা আমরা এখন প্রমাণ করব আর কি। ওকে, এই ত্রিভুজের হচ্ছে কোণ কত, এখানে একটা কি কি আছে, ত্রিভুজ এবিসি এর এসিবি কোণ, কোণ কোণ এসিবি সমান ওই ত্রিভুজের কত, ডিএফ ত্রিভুজের ডি ইএফডি, ইএফডি ইএফডি কোণটা পরস্পর সমান। ইএফডি, কারণ পাশে লিখে দিই সমকোণ, যেহেতু এরা সমকোণ। এখন আরেকটা কোণ আছে কি, এই যে এই যে এই ত্রিভুজ কোণ এবিসি, এবিসি সমান কোণ ডিএফ, ডিএফ ইকুয়াল 30 ডিগ্রি। ঠিক সেমভাবে আমরা এখানে লিখতে পারি কি, কোণ বিএসি কোণ, বিএসি কোণ সমান, বিএসি সমান কি লিখতে পারি, ইডিএফ, ইডিএফ সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি। হ্যাঁ, আরেকটা কথা একটু বলে দিই, এটা হচ্ছে সমকোণী, কোন একটি সমকোণী ত্রিভুজের শুধুমাত্র একটি কোণই সমকোণ হইতে পারে। হ্যাঁ, সর্বোচ্চ এবং সর্বনিম্ন কয়টি কোণ সমকোণ হইতে পারে? হ্যাঁ, একটি মাত্র কোণই সমকোণ হবে, আর অপর দুইটি কোণ অবশ্যই কি হবে, সূক্ষ্মকোণ হবে। সমকোণী ত্রিভুজের জিনিসটা একটু বলি, সমকোণী ত্রিভুজে শুধুমাত্র একটি কোণ সমকোণ হতে পারে, এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো সমকোণ ব্যতীত অপর দুই কোণ অবশ্যই কি হবে, সূক্ষ্মকোণ হবে। অবশ্যই সূক্ষ্মকোণ হবে, অর্থাৎ সূক্ষ্মকোণ মানে কি, সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি চেয়ে কম। সূক্ষ্মকোণ হচ্ছে কি, 90 ডিগ্রি থেকে ছোট কোণ, এটাই হচ্ছে সূক্ষ্মকোণ। এখন অপর দুই কোণের সমষ্টি হবে একটা কোণ, টোটাল একটা কোণ পুরোটাই হচ্ছে 90 ডিগ্রি, আর দুইটাই মিলে হবে কত, 90 ডিগ্রি। এবং এদের
দুই কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ ব্যতীত অপর যে দুইটা সূক্ষ্মকোণ আছে তাদের সমষ্টি হবে 90 ডিগ্রি। কেননা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 180 থেকে যেহেতু একটা কোণ সমকোণ 90 মাইনাস আর অপর দুই কোণ মিলে হবে এই যে 90। ওকে, এখন কথা হচ্ছে আমরা যেখানে ছিলাম এই যে এই ত্রিভুজের তিনটা কোণ কিন্তু আমরা সমান পাশাপাশি দেখিয়ে দিয়েছি। সুতরাং আমরা বলতে পারি যেহেতু এই দুইটা ত্রিভুজেরই তিনটা কোণ পরস্পর সমান, সুতরাং ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ পরস্পর কি বলতে পারি, পরস্পর যেহেতু কোণগুলো পরস্পর সমান, পরস্পর শেষ পরস্পর সদৃশকোণী, পরস্পর সদৃশকোণী। যেহেতু সদৃশকোণী সেহেতু আমরা বলতে পারি এই ত্রিভুজ দুইটা পরস্পর, সুতরাং ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ পরস্পর সদৃশ। আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এই ত্রিভুজদ্বয় যেহেতু সদৃশকোণী থেকে আমরা আবার বলতে পারি পরস্পর সদৃশ। ওকে, আমরা ইন টোটাল এত কিছু করছি কেন করছি, এই ত্রিভুজদ্বয় যে সদৃশ এটা প্রমাণ করার জন্য। আর সদৃশ প্রমাণ করার বেশ কিছু প্রক্রিয়া আছে, পদ্ধতি আছে। তার মধ্যে একটা হচ্ছে তোমার এই সদৃশকোণী, এই সদৃশকোণীর সাহায্যে সদৃশ প্রমাণ করা। এখন আমরা যেহেতু এই সদৃশ প্রমাণ করে ফেলছি, তাহলে আমরা এই ত্রিভুজ দুইটা থেকে আমরা এখন বলতে পারি এই যে সদৃশ বাহু, এই সদৃশ ত্রিভুজদ্বয়ের সদৃশ বাহুদ্বয় অনুপাত সমান, এটা আমরা বলতে পারি। হ্যাঁ, এ বি, এখানে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি মধ্যবর্তী বাহু হচ্ছে এ বি, আর এখানে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি মধ্যবর্তী বাহু কি, সদৃশ বাহু, অর্থাৎ সদৃশ বাহুর সাথে সদৃশ বাহুর অনুপাত এ বি বাই ডি। সুতরাং ক্যামেরায় দেখা যাচ্ছে, সুতরাং এ বি বাই ডি, এ বি বাই ডি সদৃশ বাহু। এখানে বিসি বাহুর সদৃশ বাহু কোনটা, ইএফ। বিসি আর ইএফ পরস্পর সদৃশ, তাহলে আমরা তাদের অনুপাতদ্বয় লিখে ফেলি। এটা আমরা কি বলতে পারি, সমান বলতে পারি, এদের অনুপাত সমান বিসি বাই ইএফ। ওকে, এখন আমরা এই যে এখানে এসি নিলে এই এসি বাহুর সদৃশ কোনটা, ডিএফ। এসি বাই ডিএফ। ওকে, এই অনুপাতটা আমরা অলওয়েজ মনে রাখবো, ঠিক আছে। এই জিনিসটা আমরা বলতে পারি। তাহলে যে কোনো দুইটা ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে তাদের সদৃশ বাহুদ্বয়ের অনুপাত অলওয়েজ কি হবে, সমান হবে। এটা আমাদের সামনেও কিন্তু কাজে লাগবে, এই অনুপাতের রেশিওটা, ঠিক আছে। এখন এতটুকু তো ঠিক আছে। এরপর আমরা
এর পরবর্তী আমরা শিখব তোমার ত্রিকোণমিতিক অনুপাত। আমরা এখন শিখব তোমার ত্রিকোণমিতিক অনুপাত। এই জন্য আমরা শুরুতে লিখব ত্রিকোণমিতিক অনুপাতের জন্য আমরা আবার ইতিপূর্বে আমরা যে রেশিওটা পাইছিলাম এই যে, এর জন্য আমরা এইখানে আমরা কি করব, একটা ত্রিভুজ আঁকবো, বড় একটা ত্রিভুজ আঁকবো শুরুতে। সরি, ত্রিভুজ না, প্রথমে আমরা নেব হচ্ছে তোমার দুইটা রশ্মি দিয়ে আমরা একটা কোণ অঙ্কন করব। ওকে, এই যে দুইটা রশ্মি দিয়ে আমরা কি করলাম, কোণ অঙ্কন করলাম। এই যে ও বিন্দু থেকে দুইটা রশ্মি, এ আর একটা হচ্ছে তোমার এখানে দিতে পারি তোমার বি। ওকে, আশা করি দেখা যাচ্ছে। এখন আমরা ও এ বাহুর যে কোনো দুইটা বিন্দু নিব। ও এ বাহুর মধ্যবর্তী যে কোনো দুইটা বিন্দু, হ্যাঁ, পি নিলাম। ধরো একটা বিন্দু নিলাম আমি এই কাছে, অল্প দূরত্বের মধ্যে একটা বিন্দু নিলাম। এখন আমি এখান থেকে একটা ও বাহুর উপর একটা লম্ব অঙ্কন করতেছি। এই লম্ব অঙ্কন করলাম, এই যে পি থেকে একটা লম্ব অঙ্কন করলাম। এরপর আমি আবারও আর একটা লম্ব অঙ্কন করব। এই যে এটা হচ্ছে তোমার, এই যে লম্ব অঙ্কন করলাম, আর এই বিন্দুটার নাম দিলাম আমি পি প্রাইম। ঠিক আছে, একটা পি আর একটা দিলাম তোমার পি প্রাইম। ওকে, এখন এই যে পি বিন্দু থেকে যে লম্ব অঙ্কন করলাম তার পাদবিন্দুকে দিলাম আমরা এম, তার পাদবিন্দুর নামকরণ করলাম এম। আর পি প্রাইম থেকে যে লম্বটা অঙ্কন করলাম তার পাদবিন্দুটার নাম দিলাম আমরা এম প্রাইম। ওকে, তাহলে আমি যদি আরেকবার সামারি করি, আমরা দুইটা রশ্মি নিলাম, দুইটা রশ্মি দিয়ে একটা টিটাকোণ সম্বলিত একটা কোণ অঙ্কন করলাম দুইটা রশ্মি দিয়ে। ও এ এবং ও বি বাহুর সমন্বয়ে টিটাকোণ নিয়ে টিটাকোণের পরিমাপে একটি কোণ অঙ্কন করলাম। ঠিক আছে, এখন আমরা ও এ বাহু থেকে আমরা কি করলাম, যে কোনো দুটা বিন্দু পি এবং পি প্রাইম, এই দুইটা বিন্দু থেকে আমরা ও বি বাহুর উপর লম্ব অঙ্কন করলাম, যেখানে পি বিন্দুর পাদবিন্দু হচ্ছে এম এবং পি প্রাইম বিন্দুর পাদবিন্দু হচ্ছে কি এম প্রাইম। ওকে, আশা করি সবাই বুঝেছ। এখন আমরা দেখো, এখন একটু ভালোভাবে খেয়াল করলে একটা জিনিস কিন্তু এখানে ক্লিয়ার। এখানে একটা বড় সমকোণী ত্রিভুজ আছে আর একটা ছোট সমকোণী ত্রিভুজ আছে, কিন্তু তাদের মধ্যবর্তী একটা কিন্তু কি আছে, সাধারণ সূক্ষ্মকোণ আছে, কমন। এই টিটা সূক্ষ্মকোণ ও পি এম, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও সাধারণ কোণ, আবার পি প্রাইম ও এম প্রাইম এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু এই টিটা কোণটা সাধারণ কোণ। অর্থাৎ এখন আমরা এই ত্রিভুজ দুটার মধ্যে লিখতে পারি, আমরা লিখি ত্রিভুজ হচ্ছে পি ও এম। ক্যামেরায় দেখা যাচ্ছে? ওকে, একটু চেক করি। ওকে, অলরাইট। ত্রিভুজ পি ও এম ও ত্রিভুজ পি ও এম ও
পি প্রাইম ও এম প্রাইম ত্রিভুজ। এর মধ্যে ইতিপূর্বে আমরা যে কাজটা করছি ঠিক সেমভাবে আমরা এখানেও কি করব, এই ত্রিভুজদ্বয়ের মধ্যে সদৃশ প্রমাণ করব। এই ত্রিভুজদ্বয়ের মধ্যে আগে সদৃশ কোণের সাহায্যে সদৃশ প্রমাণ করব, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি, সাধারণ এই যে কোণটা পি ও এম, পি ও এম, ওকে, পি ও এম সমান পি প্রাইম ও এম প্রাইম। কোণের চিহ্নটা দিয়ে দিলাম, পাশে আমরা ব্র্যাকেটে লিখে দিচ্ছি সাধারণ কোণ। অর্থাৎ তাদের দুজনের কমন কোণ। সাধারণ কোণ কি, এই যে থিটা সাধারণ কোণের কারণে আমরা পরস্পর সমান বলতে পারি। এখন আরেকটা জিনিস কিন্তু এখানে কমন আছে, ওইটা কি, এই ত্রিভুজ উভয়ের মধ্যে কিন্তু একটা সমকোণ আছে। ওই সমকোণটাকে আমরা পরস্পর সমান দেখাতে পারি। এটা কি, সমকোণের নামটা কি, পি এম ও, ও এম পি, কোণ পি এম ও, এই যে এখানে আছে কি, পি পি এম ও, ওকে। আবার এখানে কি, এই ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে তোমার পি প্রাইম এম প্রাইম ও, ওকে, পি প্রাইম এম প্রাইম ও, এই দুইটা সমান, কারণ পাশে লিখে দিচ্ছি এর কারণটা কি, সমকোণ, ওকে। এখন সুতরাং আচ্ছা, এখন একটা কথা বলে দিই, একটু বলি, ওই ধরো একটা ত্রিভুজের আমার এই যে দুইটা ত্রিভুজ, এই যে দুইটা ত্রিভুজ, আমি এইটা জানলাম, দুইটা কোণের পরিমাপ আমি জানি, দুইটা কোণের সমষ্টি যদি আমি জানি, দুইটা কোণের ভ্যালু যদি আমার জানা থাকে, তাহলে অবভিয়াসলি আমি অপর কোণটার ভ্যালু কিন্তু আমরা বের করে নিতে পারি, ঠিক আছে? 180 থেকে যদি দুই কোণের সমষ্টি বাদ দিই, তাহলে অপর কোণের ভ্যালু বের হয়ে যাবে। এখন এখন চিন্তা করো, এখন যদি আমি বলি দুইটা ত্রিভুজের দুইটা কোণ পরস্পর সমান, তাহলে অবভিয়াসলি আমি অবশিষ্ট অপর কোণটা আমরা কি বলতে পারি, সমান বলতে পারি। অবশিষ্ট অপর কোণটাও পরস্পর সমান বলতে পারি, কারণ 180 থেকে যদি অপর দুই কোণের সমষ্টি বাদ দিয়ে দিই, যে দুইটা সমান, তাহলে অপর কোণটা বের হয়ে যাবে। যেহেতু এই দুইটা কোণ সমান, তাহলে এই কোণটাও আমরা বলতে পারি কি, এই কোণ দুইটাও পরস্পর সমান। অর্থাৎ আমরা বলতে পারি অবশিষ্ট কি কোণ, এই ত্রিভুজের ক্ষেত্রে অবশিষ্ট কোণ কোনটা, এটাও মেনশন করছি, এই সমকোণটাও মেনশন করছি, কোনটা এখনো মেনশন করি নাই, এই যে ও পি এম, অবশিষ্ট ও পি এম সমান ওই ত্রিভুজের অবশিষ্ট কোণটা আছে যেটা মেনশন করি নাই, ও পি প্রাইম এম প্রাইম, ঠিক আছে? তোমাদেরকে বলবো, তোমরা আমার সাথে সাথেই মনোযোগ সাথে ক্লাস করবার সাথে এখনই খাতায় নোটটা করে ফেলো, ওকে। অবশিষ্ট কি কোণ বললাম, এগেন ও পি প্রাইম এম প্রাইম, ওকে। এই যে এখন পেয়ে গেলাম, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা দেখি একটু, ওকে, অলরাইট। এখন আমরা কিন্তু তিনটা কোণই কিন্তু সমান দেখিয়ে ফেলছি, তাহলে আমরা এখন বলতে পারি ফাইনালি ত্রিভুজ পিওএম ত্রিভুজ পিওএম ও
ত্রিভুজ পি প্রাইম ও এম প্রাইম সদৃশকোণী। সদৃশকোণী পাশে আমরা যেহেতু সদৃশকোণ তাহলে আমরা কি বলতে পারি ফাইনালি সদৃশ। এই যে সদৃশ, আমরা এখন সদৃশ পেয়ে গেলাম। এখন আমরা বাকি কাজটা করব। প্রথমে আমরা কি করব, সদৃশ যেহেতু পেয়ে গেছি, সদৃশ যেহেতু আমরা পেয়ে গেছি একটা সূক্ষ্মকোণ, সাধারণ সূক্ষ্মকোণ বিশিষ্ট দুইটা সমকোণী ত্রিভুজের যে পরস্পর সদৃশ, এটা প্রমাণ করার পর আমাদের কাজ হবে কি, ওই যে এর পর্বে প্রিভিয়াসলি আমরা কি করছিলাম, এখানে যেমন সদৃশ প্রমাণ করছি, এই যে সদৃশ প্রমাণ করছিলাম, এরপর আমরা কি অনুরূপ বাহুগুলা কি করছিলাম, অনুরূপ বাহুগুলা সমান বলছিলাম, অনুরূপ বাহুগুলার অনুপাত সমান বলছিলাম, এইখানেও সেটা আমরা বলতে পারি। হ্যাঁ, ওকে। এই যে দেখো আমরা কি বলতে পারি, ওপি 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 ডিভাইড এই বাহুর অনুরূপ কোনটা, ওপি প্রাইম, ওপি প্রাইম। ওকে, তাহলে আমরা এই যে ওএম বাহুর অনুরূপ বাহু কোনটা, অনুরূপ বাহু বা সদৃশ বাহু কোনটা, ওএম প্রাইম। ওএম বাহুর অনুরূপ বাহু হচ্ছে তোমার ওএম প্রাইম। ওকে, এরপর আমরা লিখতে পারি এই যে পিএম বাহু যদি হয় তাহলে পিএম বাহুর অনুরূপ কোনটা, ওই যে বড় ত্রিভুজের ক্ষেত্রে ছোট ত্রিভুজের পিএম বাহুর অনুরূপ বড় ত্রিভুজে কোনটা, পি প্রাইম এম প্রাইম, পি প্রাইম এম প্রাইম। ওকে, এই যে আমরা এখন এই অনুপাতটা পাইছি। এখন আমাদের এই অনুপাতটা থেকে কিছু কাজ করতে হবে। প্রথমে আমরা এই যে প্রথম দুইটা অনুপাত নিয়ে আমরা কাজ করব। এখন আমরা কি করব, এই যে ওপি প্রাইম ওএম, ক্যামেরায় আসতেছে, ওকে, ওএম প্রাইম, এই যে এইটাকে আমরা কি করব, এখন সাইড চেঞ্জ করে কি পাবো, ওপির নিচে আমরা ওএম কে নিয়ে আসবো, সাইড চেঞ্জ করে এই ওপি এর নিচে আমরা ওএম কে পক্ষান্তর করে নিয়ে আসবো, ওপি কেও সাইড চেঞ্জ করে দিব। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, এম প্রাইম, ওকে ফাইন, এতটুকু আমরা পেলাম। এখন আমরা কি বলতে পারি, এখন একটু যদি আমরা লক্ষ্য করি, ওপি বাই ওএম, এটা কি আসলে ওপি বাই ওএম, এটা এই যেটা ছোট সমকোণী ত্রিভুজ আছে, ওই সমকোণী ত্রিভুজের ওপি অর্থাৎ অতিভুজ, ওএম অর্থাৎ ভূমি, অতিভুজ বাই ভূমির অনুপাত না। আবার যদি দেখো, এই যে ওপি প্রাইম, এই যে ওপি প্রাইমটা কি, এটা বড় ত্রিভুজের অতিভুজ না। আবার ওএম প্রাইমটা কি, ওএম প্রাইমটা হচ্ছে তোমার এই বড় ত্রিভুজের ভূমি না। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা পাশে লিখে দিতে পারি না, এই যে ওপি অর্থাৎ কি, এই যে অতিভুজ ডিভাইডেড বাই কি লিখতে পারি, এই যে ওএম ভূমি। ওকে, এখন আর একটু মজার জিনিস আছে, তার মানে আমরা এখান থেকে কি পাচ্ছি,
একটু চিন্তা করো, একটু চিন্তা করো। তার মানে আমরা একটি সূক্ষ্মকোণকে ফিক্স রেখে এই যে দেখা যাচ্ছে, ওকে, থিটা সূক্ষ্মকোণ, এটাকে ফিক্স রেখে আমরা যতগুলো সমকোণী ত্রিভুজ অঙ্কন করি না কেন, এই যে সমকোণী ত্রিভুজ যতগুলো, একটা সূক্ষ্মকোণকে সাধারণ কোণ রেখে যতগুলো তোমার সমকোণী ত্রিভুজ অঙ্কন করি না কেন, প্রত্যেকের অতিভুজ ভাই ভূমির অনুপাত অলওয়েজ ফিক্সড, অলওয়েজ ফিক্সড। তার মানে এই রেশিওটা, এই যেই রেশিওটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট, অর্থাৎ কি ধ্রুবক। ওকে, এইখানে কিন্তু এটা মাথায় রাখতে হবে। আমি কিন্তু এখানে ইনফিনিটি বা অসংখ্য পরিমাণ যদি আমি সাধারণ সূক্ষ্মকোণকে ফিক্স রেখে সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, প্রত্যেকের অতিভুজ বাই ভূমির যে রেশিওটা হবে সেটা অলওয়েজ কি হবে, অলওয়েজ হচ্ছে তোমার কনস্ট্যান্ট হবে। এখন ঠিক সেমভাবে কিন্তু আরেকটা জিনিস, এই যে কনস্ট্যান্ট হচ্ছে, এই যে এখানে আমরা এখানে পাশে যদি আমরা লিখে দিই, এই যে কনস্ট্যান্ট, ঠিক আছে, অলওয়েজ কি হবে, কনস্ট্যান্ট হবে, এটার কোনো পরিবর্তন হবে না এইভাবে। আর এটাই কিন্তু কি, এই যে সেম হচ্ছে সবসময়, এই রেশিওটা যে সবসময় কনস্ট্যান্ট হচ্ছে, এটাকে আমরা বলছি কি ত্রিকোণমিতিক অনুপাত, এটাকে আমরা বলছি ত্রিকোণমিতিক অনুপাত। এখন আমরা বাকি দুইটা নিয়ে কাজ করব। দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে যদি কাজ করি, তাহলে আমরা আরও দুইটা অনুপাত পাবো, ও এম বাই ও এম প্রাইম। লক্ষ্য করো, পি এম বাই পি প্রাইম এম প্রাইম, এই যে এই দুইটা রেশিও নিয়ে আমরা কাজ করছি। তাহলে আমরা ও এম এর নিচে আমরা সাইড চেঞ্জ করে পি এমকে নিয়ে আসব। এই যে ও এম ডিভাইডেড বাই পি এম। এখন সাইড চেঞ্জ করে আমরা পক্ষান্তরের মাধ্যমে ও এম প্রাইমকে এই যে পি এম প্রাইমের উপরে নিয়ে যাব। ঠিক আছে, এটা তো আশা করি জানি, ও এম প্রাইম ডিভাইডেড বাই পি প্রাইম এম প্রাইম। ওকে, এখন দেখো এখানে কিন্তু আরও একবার লক্ষ্য করো, ও এম আর পি এম এই জিনিসটা কি, এটা আসলে কি, এটা হচ্ছে তোমার এই যে ক্ষুদ্র যে সমকোণী ত্রিভুজটা আছে, এই ছোট সমকোণী ত্রিভুজের ও এম হচ্ছে তোমার ভূমি, পি এমটা হচ্ছে তোমার লম্ব, পি এমটা হচ্ছে তোমার লম্ব। আর বড় ত্রিভুজের ক্ষেত্রে ও এমটা হচ্ছে কি, বড় সমকোণী ত্রিভুজে ও এম প্রাইমটা হচ্ছে তোমার ভূমি, আর পি প্রাইম এম প্রাইমটা হচ্ছে লম্ব। অর্থাৎ আমরা বলতে পারি ভূমি ডিভাইডেড বাই লম্ব। এই যে এটাও কিন্তু কি হবে, কনস্ট্যান্ট হবে। এই যে যেটা আমরা কিছুক্ষণ আগে দেখাইছি তোমাদের, অর্থাৎ একটা থিটা সূক্ষ্মকোণকে রেখে যতগুলাই সমকোণী ত্রিভুজ অঙ্কন করি না কেন, প্রত্যেকের ভূমি বাই লম্বের অনুপাত যে রেশিওটা সেটা অলওয়েজ কি থাকবে, ফিক্সড, অর্থাৎ কনস্ট্যান্ট, তার কোনো নড়চড় হবে না। বুঝছো? এখন এটাও একটা কি ত্রিকোণমিতিক অনুপাত, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট, এটাকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বলছি। এখন আমরা প্রথম আর তৃতীয় অনুপাত নিয়ে কাজ করব, প্রথম আর তৃতীয় অনুপাত নিয়ে। আমি দুঃখিত, হ্যাঁ, ক্লাসের মাঝখানে যদি ক্যামেরার ফোকাসটা যদি সরে যায়, তার জন্য শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি আর কি। ঠিক আছে, ওপি বাই ওপি প্রাইম
আমরা কি করতেছি, আমরা প্রথম আর তৃতীয় অনুপাত নিয়ে কাজ করছি। ওপি ডিভাইডেড বাই ওপি প্রাইম, হ্যাঁ, পিএম বাই পি প্রাইম এম প্রাইম। ওকে, এটা থেকে আমরা কি পাই, এখানেও যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে ওপি এর নিচে আসবে কি পিএম, আর ওপি প্রাইম সাইড চেঞ্জ করে ওই সাইডে চলে যাবে, আর নিচে থাকবে হচ্ছে পি প্রাইম এম প্রাইম। এটাকে আমরা কি লিখতে পারি, ওপি। ওপি আসলে এখানে কি, ওপি হচ্ছে তোমার অতিভুজ, ডিভাইডেড বাই পিএমটা কি, পিএমটা হচ্ছে লম্ব না। ঠিক এইভাবে লক্ষ্য করো, ওপি প্রাইম হচ্ছে বড় ত্রিভুজের কি অতিভুজ ওপি প্রাইম, আর এই বড় ত্রিভুজের লম্ব কোনটা, লম্ব হচ্ছে পি প্রাইম এম প্রাইম। ওকে, তাহলে এটাও আমরা কি বলতে পারি, কনস্ট্যান্ট, অর্থাৎ ধ্রুবক। ওকে, এখন আমরা এখানে দেখো, এই যে এটা যেহেতু একটা কনস্ট্যান্ট আসতেছে, এইখানে একটা কনস্ট্যান্ট, এখানে একটা কনস্ট্যান্ট আসতেছে, এইভাবে, সুতরাং আমরা কি বলতে পারি, এই যে এই অনুপাতগুলোকে আমরা কি বলতেছি, এই অনুপাতগুলোকে আমরা বলতেছি ত্রিকোণমিতিক অনুপাত। বুঝছো, এই যে ত্রিকোণমিতিক অনুপাত কোনগুলা, সূক্ষ্মকোণকে ফিক্সড রেখে আমরা যতগুলো সমকোণী ত্রিভুজ অঙ্কন করি না কেন, তাদের অতিভুজ বাই ভূমি, ভূমি বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, এই যে রেশিওগুলা, এগুলো অলওয়েজ কনস্ট্যান্ট বা ধ্রুবক। এই বাহুগুলার অনুপাতকে আমরা বলছি ত্রিকোণমিতিক অনুপাত। বুঝছো, ঠিক আছে। এখন আমরা তাহলে পরবর্তী ধাপে যাই। এখন আমরা শিখব তোমার সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। আমরা শিখব এখন সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন এই জায়গায় আমাদের শুরুতে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আচ্ছা, শুরুতে আমরা একটা চিত্র অঙ্কন করে ফেলি। আমরা একটা চিত্র অঙ্কন করি। ও পি দেখা যাচ্ছে, ওকে ফাইন, এম, থিটা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে একটা সমকোণ অঙ্কন করছিলাম। এখন এই ত্রিভুজের হচ্ছে কি, আমি পাশে একটু লিখে রাখি, অতিভুজ, অতিভুজ, এখানে অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে তোমার পিএম, অতিভুজ পিএম। এরপর হচ্ছে তোমার আবার কি আছে, ভূমি, ভূমি, ভূমি হচ্ছে তোমার, ভূমি কোনটা, ওএম,
পোয়েম আমি পাশাপাশি লিখছি। অতিভুজ ভূমি লম্ব, লম্ব লম্ব হচ্ছে কোনটা? ওপি। ওকে, এখন আমাদের মনে রাখতে হবে এই জিনিসটা। আমি একটু রেড কালার দিয়ে লিখি। কোন একটি সমকোণী ত্রিভুজের টিটা সূক্ষ্মকোণের জন্য সমকোণী ত্রিভুজের টিটা, এটা টিটা হবে কথা নাই, যে কোনো কিছু হইতে পারে। টিটা হচ্ছে গ্রিক শব্দ, হ্যাঁ, গ্রিক ভাষা থেকে আসছে। টিটা সূক্ষ্মকোণের মূল প্রায়োরিটি হচ্ছে কি? সূক্ষ্মকোণ। সমকোণী ত্রিভুজের টিটা সূক্ষ্মকোণের জন্য কি হবে? 6টি ওই যে আমরা শিখে আসছি না ত্রিকোণমিতিক অনুপাত, ওই যে 6টি, ওই ধরনের 6টি ত্রিকোণমিতিক অনুপাত পাবো আমরা। ওকে, 6টি ত্রিকোণমিতিক অনুপাত পাওয়া যায়। ওকে, সমকোণী ত্রিভুজের টিটা সূক্ষ্মকোণের জন্য 6টি, এই যে 6টি। এখন তাহলে কথা হচ্ছে এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা এখন 6টি অনুপাত পাবো। লম্ব, লম্ববায়ু ত্রিভুজ, এই যে প্রথমে আমরা লম্ববায়ু ত্রিভুজ এটা নিয়ে কাজ করি। লম্ববায়ু ত্রিভুজ, এই যে লম্ববায়ু ত্রিভুজের মধ্যে লম্ব কি? আমরা কি পেলাম? লম্ব হচ্ছে ওপি, অতিভুজ কি? পিএম। ওকে, আর এটাকে আমরা বলছি সাইন অনুপাত, টিটা কোণের সাইন অনুপাত। ঠিক আছে, টিটা কোণের সাইন অনুপাত। এখন আমরা এটাকে পাশে যদি লিখে দিই, সাইন টিটা। ওকে, এটাকে আসলে এটা কি জানো? এটা হচ্ছে, এটাকে ফুল ফর্ম হচ্ছে তোমার সাইন, এই যে এটাই হচ্ছে এরকম। পাশে যদি টিটা না থাকতো তখন টিটা কোণের সাইন, এইখানে আছে শুধু এন, SIN। আর যদি টিটা না থাকে, পরে যদি কোণ না থাকে, তখন হয়ে যাবে SINE। ঠিক আছে, এই কোণগুলো হচ্ছে তোমার কি কি বললাম? একটা হচ্ছে সাইন, টিটা কোণের সাইন। ঠিক আছে, আচ্ছা, এই জিনিসটা দেখানোর আগে আমি একটু টিটা জিনিসটা একটু বোঝাই। ওকে, এই যে টিটা কি? এই যে সাইন টিটা, এই যে সাইন, আলাদা সাইনের কোনো কি নাই, নিজস্ব কোনো মান নাই। সাইন হচ্ছে একটা অপারেটর।
অপারেটর, অপারেটর, ঠিক আছে। এই অপারেটর কোনগুলা? যেমন আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেকগুলো অপারেটর নিয়ে কিন্তু পরিচিত, হয়তো আমরা জানি অথবা জানি না। যেমন আমরা যে যোগ করি, বিয়োগ করি, গুণ করি, ভাগ করি, হ্যাঁ, এগুলো প্রত্যেকেই কিন্তু কি অপারেটর। কিবোর্ডে ক্যালকুলেটরে যে আমরা কি করি, ইকুয়াল বাটন চাপি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো প্রত্যেকেই কিন্তু তোমার কি অপারেটর। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপরে যে ইকুয়াল, মানে এগুলো প্রত্যেকেই কি অপারেটর। ওকে, মনে করো আবার এই যে ওই ছোট বড় চিহ্ন, এই যে এগুলো সবগুলো কিন্তু ঠিক সেমভাবে এই যে সাইন কস, সাইনকে হচ্ছে আমরা যদি টিটা না দিই তখন হচ্ছে সাইন লিখতে হয় এনি, আর এটা হচ্ছে কোসাইন, এরপর আর কি আছে ট্যানজেন্ট। সংক্ষেপে আমরা লিখি ট্যান, যেটার ফুল ফর্ম হচ্ছে ট্যানজেন্ট। এরপর তোমার কোসেকের ফুল ফর্ম হচ্ছে কোসেক্যান্ট। এরপর তোমার সেকের ফুল ফর্ম হচ্ছে কি সেকেন্ড। ওকে, তারপর হচ্ছে আরেকটা কি আছে কট্যানজেন্ট। এই যে এখন আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলোর মতো হচ্ছে আমাদের এই ত্রিকোণমিতিতে সাইন, কোসাইন, ট্যান, কোসেক্যান্ট, সেকেন্ড, এই কট্যানজেন্ট, এই ছয়টাও কিন্তু কি অপারেটর। এই ছয়টাও অপারেটর। এদের আলাদা কোনো কি নেই। অপারেটরের বৈশিষ্ট্য কি? এদের আলাদা কোনো ভ্যালু বা মান নেই, ঠিক আছে। শুধু যদি যোগ দিই তাহলে তো যোগের কোনো কি থাকে না। যোগের আগে যদি একটা সংখ্যা পরে আর একটা সংখ্যা দিই তাহলে আমরা কি পাই, একটা ভ্যালু পাই। ওকে, বিয়োগের ক্ষেত্রে সেম কথা, গুণের ক্ষেত্রেও, ভাগের ক্ষেত্রেও। তার মানে আগে পরে কি দিতে হয়, যোগ, বিয়োগ, গুণ, ভাগে একটা ভ্যালু ইনপুট দিতে হয়, তাহলে আমরা কি পাই, আউটপুট পাই। ওকে, এখন ঠিক সেমভাবে সাইন, কোসাইন, ট্যান, এগুলোর সাথে যখন আমরা একটা টিটা দিই, এখন এই যে টিটা কোণ যখন থাকে, এই টিটা কোণকে আমরা তখন হচ্ছে ট্যানের একটা কি পাই, ভ্যালু আমরা পাই। এইটা এখন আমরা বলি, মনে করো আমরা সাইন টিটা, এখন হয়তো তুমি মনে করতে পারো কি, এই যে সাইন গুণ টিটা, অর্থাৎ সাইন আর টিটা কি আছে, সাইন আর টিটা কোন অবস্থায় আছে। এটা হচ্ছে সম্পূর্ণ ভুল। ওকে, এটা মাথায় রাখবা, এটা আসলে এরকম না। তুমি মনে করতে পারো সাইন আর টিটা পাশাপাশি, তার মানে হচ্ছে তাদের মাঝে কি আছে, হয়তো তারা গুণ অবস্থায় আছে। আসলে এটা এইরকম না। এটা বোঝায় কি জানো, এটা হচ্ছে বোঝায় সাইন টিটা, তো এই যে সাইন টিটা বলতে বোঝায় এই কোন একটা সমকোণী ত্রিভুজের টিটা কোণের জন্য সাইন অনুপাত। ওকে, এখন যদি আমরা বলি ধরো এই যে একটা সমকোণী ত্রিভুজ নিলাম, এই যে একটা সমকোণী ত্রিভুজ, ফোকাস ঠিক আছে।
এই যে একটা সমকোণী ত্রিভুজ নিলাম, এই যে এটাকে নাম দিলাম হচ্ছে আমার এ বি সি। ওকে, এই যে এখানে প্রদত্ত কোণ কোথায়? এ কোণ। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি tan এ, tan এ এটা মানে কি? tan এ সমান কি? তার মানে প্রথমেই তোমার এই ধারণাটা, পূর্বে যে ধারণাটা ছিল সেটা এখন আর থাকবে না, যে tan আর এ গুণ অবস্থায় আছে, ওইটা না। সঠিকটা কি? কারেক্ট আনসার হচ্ছে tan এ ইকুয়াল এই যে এ বি সি যে সমকোণী ত্রিভুজটা আছে সেইখানে এই যে এ কোণের ট্যানজেন্ট, এ কোণের ট্যান অনুপাত, ঠিক আছে, ট্যানজেন্ট অনুপাত। এই যে এ কোণের কি বললাম? ট্যানজেন্ট অনুপাত। ওকে, ওই যে আমরা শুরুতেই কি করে আসছি? অনুপাত শিখে আসছি না? ওই এই কি বলে ট্যানের অনুপাত কি? ট্যানের অনুপাত আমরা এখন হয়তো এইখানে লিখি নাই, সামনে জানবো, লম্ব বাই ভূমি, ঠিক আছে, এটাই হচ্ছে ট্যানের অনুপাত। এখন ট্যানের দিয়ে ওটা বোঝাচ্ছে, এই যে ট্যানে। তাহলে আমরা যদি এখানে লিখে ফেলি বাংলার যদি এখানে যদি প্রকাশ করি তাহলে কি হবে? বিসি বাই হ্যাঁ এবি। ওকে, এতটুকু বোঝানো শেষ, অপারেটর বোঝানো শেষ। এখন আমরা সামনে যাই। এখন তো এটা তো আমরা জানি। এখন যদি আমাদেরকে বলে অতিভুজ, অতিভুজ ডিভাইডেড বাই লম্ব সমান, চিত্র থেকে দেখে বলো, পিএম বাই ওপি। ওকে, আর এই অনুপাতটাকে আমরা বলছি কোসেক থিটা, হ্যাঁ, যেটাকে আমরা পরিপূর্ণভাবে বলি থিটা কোণের কোসেকেন্ট। কোসেকেন্ট এই জিনিসটা আমরা কিভাবে মনে রাখতে পারি? এই যে সাইন অনুপাতের এইটা এখানে মনে রাখতে পারি আমরা এইভাবে, এই যে এখানে আমি একটা শর্টকাট লিখে দিই, সাগরে লবণ অনেক। ওকে, সাগরে লবণ অনেক, সাগর দিয়ে হচ্ছে সাইন, ঠিক আছে, এই যে লবণ দিয়ে হচ্ছে লম্ব অনেক, এটা দিয়ে হচ্ছে তোমার, এটা দিয়ে তোমার কি বোঝায়? অতিভুজ। ওকে, তাহলে তোমার সাইন অনুপাতটা মনে রাখার শর্টকাট হচ্ছে কি? সাগরে লবণ অনেক, সাইন, সাগর দিয়ে সাইন, লবণ দিয়ে লম্ব, অনেক দিয়ে অতিভুজ, এটা হচ্ছে একটা শর্টকাট আর কি। ওকে, এই যে সাইন ইকুয়াল, তাহলে আমরা কি বলতে পারি? সাইন থিটা সমান এই যে এইখান থেকে লম্ব বাই অতিভুজ। অতিভুজ। এখন আমরা সামনে যাই। এখন আরেকটা জিনিস আমাদের লাগবে, ভূমি বাই অতিভুজ।
ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কি? ভূমি হচ্ছে ওএম, ওএম বাই পিএম। এই অনুপাতটাকে আমরা বলছি, এই অনুপাতটাকে আমরা কি বলছি? cos থিটা, cos থিটা, থিটা কোণের কোসাইন অনুপাত। ওকে, এখন যদি বলি অতিভুজ, আমি পাশাপাশি লিখছি। দেখো একটা জিনিস খেয়াল করো, সাইন আর কোসেক কিন্তু আমরা কি লিখছি? পাশাপাশি লিখছি। হ্যাঁ, কারণ যাতে সহজেই মনে রাখতে পারো। সাইন আর কোসেক পরস্পর উল্টা বলে, লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইনের অনুপাত, ঠিক তার উল্টাতে হচ্ছে কি? ওই যে কোসেক, অতিভুজ বাই লম্ব। হর আর লব চেঞ্জ করে দিলে হচ্ছে পরস্পর ভ্যালু পাওয়া যাবে আর কি। এখন অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এখন অতিভুজ বাই ভূমির আমরা ভ্যালু কি পাবো? চিত্র থেকে পিএম বাই ওএম। ওকে, এটাকে আমরা কি পাইছি? এটাকে আমরা পাইছি হচ্ছে সেকেন্ড, সেক থিটা। ঠিক আছে, থিটা কোণের সেকেন্ড। এখন আমরা আরেকটা শর্টকাট শিখবো এখানে, ওইটা হচ্ছে তোমার রেড কালার দিয়ে লিখতেছি, কবরে ভূতনেক, কবরে ভূতনেক। ওকে, এখন আমরা এখান থেকে মনে রাখবো কবর দিয়ে কি? কস, কবর দিয়ে হচ্ছে কস। এই যে ভূত দিয়ে কি? ভূমি। অনেক দিয়ে অতিভুজ। ওকে, তাহলে আমরা লিখতে পারি পাশে, আমি আরেকবার সামা রেখে লিখে দিই, cos থিটা সমান, এই যে ভূমি, cos থিটা সমান, ভূমি হচ্ছে উপরে থাকবে, অতিভুজ নিচে থাকবে, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। দেখা যাচ্ছে ক্যামেরায়? ও অতিভুজ। ওকে, ওকে ফাইন, এটা হচ্ছে পাইছি। এখন যদি cos থিটা সমান ভূমি অতিভুজ হয়, তাহলে cos-এর বিপরীত sec, sec সমান কি হবে? অতিভুজ বাই ভূমি হবে। এখন আরেক অনুপাত আমরা শিখব, এটার মাধ্যমে শেষ হবে। লম্ব বাই ভূমি। ওকে, আমরা চিত্র থেকে যদি একটু দেখি, লম্ব কি? ওপি, আর ভূমি কি? ওএম। ওকে, তাহলে আমরা পাবো হচ্ছে লম্ব হচ্ছে কি? ওপি, ভূমি কি? ভূমি হচ্ছে ওএম। ওকে, চিত্রানুসারে করতেছি আর কি। এখন এটা হচ্ছে tan থিটা, এই যে এই কোণের tan অনুপাত, এই থিটা কোণের tan অনুপাত আমরা বের করতেছি। এটাকে পাশে যদি ফুল ফর্ম লিখে দিই, থিটা কোণের
ট্যানজেন্ট। ওকে, তাহলে ভূমি ডিভাইডেড বাই লম্ব, এই জিনিসটাকে আমরা কি বলতে পারি? ওএম বাই ওপি। ওকে, ওএম বাই ওপি। এই যে ওএম বাই ওপি হচ্ছে কি? ওএম বাই ওপি হচ্ছে তোমার কট, কট থিটা। ওকে, থিটা কোণের ক্যামেরায় দেখা যাচ্ছে? ওকে, থিটা কোণের কট্যানজেন্ট, কটের ফুল ফর্ম, অর্থাৎ থিটা কোণের কট্যানজেন্ট অনুপাত। এখন আমরা এটার একটা শর্টকাট শিখবো আর কি, লাস্ট শর্টকাট। এইটা একটা, এই তিনটা ছন্দ আমি এই কারণে দিয়েছি, এটা একটা ছন্দ আকারে মানে কবিতার মতো আছে, একটু সুন্দর আছে, ওই জন্য মনে রাখতে ইজি হবে আর কি। তোমরা চাইলে অন্য কোনো ছন্দ তোমরা ট্রাই করতে পারো আর কি। এখন ছন্দটা হচ্ছে কি, টেরা লম্বা ভুল। ওকে, এখন তেরা দিয়ে কি বোঝায়? তেরা দিয়ে বোঝায় হচ্ছে ট্যান। এখন লম্বা দিয়ে লম্ব, ভূমি। এখন দেখা যাচ্ছে? ওকে, ফোকাস এতটুকু দূরে এখানে চলে গেছে। ওকে, এখন আমি পাশে একটু শর্টকাটে লিখে দিই। এই যে তার মানে এখানে বোঝাচ্ছে ট্যান থিটার সময় যে ট্যান থিটার সময় লম্ব বাই ভূমি, আগেরটা আগে বসবে, লম্ব ডিভাইডেড বাই ভূমি। ওকে, এই এতটুকুই পাইলাম আমরা, এটা আমাদের মনে রাখতে হবে। অনুপাতগুলো কি কি তাহলে আমরা যদি আরেকটা সামারি করি, সাইন কোসেক, তারপর সেক, কস, ট্যান, কট। ওকে, এই ছয়টা হচ্ছে অনুপাত, সাইন কস ট্যান কোসেক সেক কট, এই ছয়টা অনুপাতের মধ্যে হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে। এই তিনটা ছন্দ যদি তোমাদের অসুবিধা হয় তাহলে আমি আরও একটা ছন্দ তোমাদের জন্য দিচ্ছি, সেটা হচ্ছে তোমার, এই যে আমি লিখতেছি দেখো, এই যে আরেকটা ছন্দ তোমাদের জন্য দিচ্ছি, এই যে। ওকে, ফোকাস আছে? ওকে, লতি ভূতি, এটা একেবারে সিম্পল একটা ফর্মুলা আর কি, লঘু, লথিভূতি লঘু। এটা হচ্ছে তোমার কিসের জন্য? এটা হচ্ছে তোমার লতি, এটা হচ্ছে সাইন থিটার জন্য এইটা, আর এটা হচ্ছে কস থিটার জন্য ভূতি, আর ট্যান থিটার জন্য হচ্ছে লব, লতিভূতি লব।
আমি আবারও বলছি লতি ভূতি লবু, এই যে এখানে আছে ল, ল দিয়ে কি, এটা যদি বলি ল দিয়ে হচ্ছে লম্ব, এটা হচ্ছে একেবারে ইজি। ওকে, লতি, ল দিয়ে লম্ব, তি দিয়ে হচ্ছে অতিভুজ, নিচে তাহলে আসবে অতিভুজ, অতিভুজ। এটা দিয়ে কি বোঝায়, এটা হচ্ছে সাইন, সাইন থিটা। ওকে, এরপরে এই ভূতি, ভূতিটা হচ্ছে কিসের জন্য বললাম, ভূ দিয়ে কি, ভূ দিয়ে হচ্ছে তোমার ভূমি, আর তি দিয়ে কি, অতিভুজ, অতিভুজ। এটাকে আমরা লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে তোমার কস থিটা। ওকে, লব হচ্ছে, ল দিয়ে হচ্ছে লম্ব, আর নিচে হচ্ছে ভূ দিয়ে হচ্ছে ভূমি। ওকে, আর এটা হচ্ছে এই অনুপাতটা কি, ট্যান থিটা। ওকে ডিয়ার স্টুডেন্টস, আসলে আমি ট্রাই করছি একেবারে বেসিক থেকে পড়ানোর জন্য, এই জন্য অনেক কিছুই চাইলে বাদ দিতে পারতাম, কিন্তু তোমাদের বুঝে সুবিধার্থে একটু লেন্থিভাবে মানে ইন ডিটেলস পড়াচ্ছি, ঠিক আছে? না হলে কিন্তু আমি আজকের ক্লাসেই ফুল থিওরি পার্টটা শেষ করতে পারতাম। হ্যাঁ, তোমাদের জন্যই আমি একটু ভেঙে ভেঙে পড়াচ্ছি আর কি। অবশিষ্ট যে পার্টটা আছে এই 9.1-এর এই যে থিওরি পার্টের, থিওরি এবং ফর্মুলা পার্টের, ওইটা পরবর্তী ক্লাসে আমরা এই প্লেলিস্টের পরবর্তী লেকচারে আমরা নেব আর কি, ঠিক আছে? ওকে, সবার সুস্বাস্থ্যতা কামনা করছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমাদের এডুবালসের পক্ষ থেকে সবাইকে আবারও শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।